আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা মাগুর মাছ ধরা পড়েছে আবার, কিন্তু মাগুর মাছটা আবার কবে ছুটে যায় আমি এই চিন্তা করছি। কিন্তু বড় মাগুরটা, একেবারে গাং মাগুর যেটা, সেইটা এখনো এখনো সাংঘাতিক রকম দাবড়ে বেড়াচ্ছে। এই মাগুর কবে ধরা পড়বে কে জানে। বাংলাদেশে খুব প্রতিষ্ঠিত সত্য, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্লজ্জ এবং ওপেন সিক্রেট দুর্নীতি পরায়ণ, দুর্নীতিবাজ হিসাবে, দুর্নীতির প্রতিকৃত হিসাবে যেই লোকটা, যে ছেলেটা, যেই মব মাস্টারটা, যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে বাংলাদেশকে গলা টিপে ধরা যে শক্তির প্রতিকৃত, সে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এখনো নানান ছলে কলে ঘুরে বেড়াচ্ছে। একটি পার্টির, যে পার্টি কিংস পার্টি হিসেবে পরিচিত, মবের জনক, সেই পার্টির নির্বাচনী মুখপাত্র ছিল এবং সে এখন আবার টুনটুন করছে সে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অংশের সে মেয়র প্রার্থী হতে চায়। আসলে আমাদের বেড লাক। আপনারা সবাই জানেন, এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যখন ওই নীলা মার্কেটে হাঁসের মাংস না পেয়ে ওয়েস্টিনে নাস্তা করতে যায় ডায়লগ দিয়ে সারা দেশে কুখ্যাতি অর্জন করেছিল, সেই ঘটনা কি ছিল? সেই ঘটনা ছিল গুলশানে 40-50 লক্ষ টাকা চাঁদাবাজি হয়েছিল সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী রিপুমনির স্বামীর কাছ থেকে, সরি, আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তার স্বামীর কাছ থেকে চাঁদাবাজির ঘটনা ঘটেছিল। সেই চাঁদাবাজির ঘটনায় যে রিয়াদ গ্রেফতার হয়েছিল, এই রিয়াদ সহ আরো বেশ কয়েকজন, তাদের মুখ দিয়ে নাম এসেছিল আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার। যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সেই চাঁদাবাজির দিন গুলশানে উপস্থিত ছিলেন, সেই রিয়াদ আবার ধরা পড়েছে। হত্যা চেষ্টা মামলায় সাবেক বৈষম্য বিরোধী নেতা রিয়াদ গ্রেফতার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছে। ইউনূস আমল থাকলে এটা হয়তো হতো না। বাটে পড়ে আসিফকে বাঁচানোর জন্য রিয়াদকে একবার অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু আর না হলে এই রিয়াদরা প্রথম দুর্দান্ত পরাক্রমশালী হয়ে উঠেছিল। তাদের তাদের যে মবের হিস্ট্রি আমরা দেখেছি, মবের হিস্ট্রি আমাদের জানা, কিলগা, উত্তরা, গুলশান এলাকায়, সেটা এক একদিন এক একটা ইতিহাস, সেগুলো নিশ্চয়ই মামলা হবে। তার সঙ্গে একই প্রতিষ্ঠানের মোহাম্মদ রিয়াদুল হাওলাদার, মোহাম্মদ আলিফ আহমেদ আশিক, সায়েম শিকদার গ্রেফতার হয়েছেন, মানে ওই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির। শুক্রবার ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়েছে। এরপর মামলা তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আরমান আলী তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে বৃহস্পতিবার রাত 8:30টার দিকে তাদের গ্রেফতার করে পুলিশ। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সর্দার বাঁধন বাদী হয়ে রাজ্জাক সহ 11 জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। এতে অজ্ঞাতনামা 10-12 জন আসামি করা হয়। জানা গেছে বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির 4র্থ তলায়, মানে ক্ষমতা চলে গেছে, এখনো দাপট কমে নাই, 412 নম্বর রুমে সাক্ষাৎ হলে আসামিরা তাকে তাদের স্থায়ী ক্যাম্পাস এবং কনভেনশনে অংশগ্রহণের জন্য বলেন। এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আনিসুর রহমানের সঙ্গে পরামর্শ করার সময় আসামি রেজ্জাকের হুকুমে আসামি রিয়াদুল সায়েম চেয়ার দিয়ে তাকে আঘাত করেন, এতে তিনি পিঠে ও বুকে আঘাত পান। আসামি রাজ্জাক সুইস গিয়ার চাকু দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মুখমণ্ডলে আঘাত করে, এতে তার নাকে লেগে নাকের পরিভাগ কেটে যায়। এই হচ্ছে ঘটনা। এবং এই রিয়াদরা, এর আগেও রিয়াদ অ্যারেস্ট হয়েছে, তারপর কিছুটা চাঁদাবাজি কমেছিল গুলশান, বাড্ডা, খিলগা, তারপর তালতলা, বনশ্রী এলাকায়। এই রিয়াদরা অ্যারেস্ট হবে, আবার ঝানাঝান জামিন পেয়ে যাবে, আবার কাউকে হামলা করবে, আবার চাঁদাবাজি করবে। তাহলে ইউনূস আমল, বিএনপি আমল, আওয়ামী লীগ আমল সব মিলিয়ে তারা একাকার। আগামী 2 সপ্তাহের মধ্যে ব্যাপক পাল্টে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি। এই আদালতে অন্তর্বর্তী সরকার আমলে জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ড ও গুম খুন সহ 21টি মামলা চলমান আছে। নতুন চিফ প্রসিকিউটরের হাত ধরে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে দেশ ও বিদেশে খবরের অংশ হয়ে যাওয়া এই ট্রাইব্যুনালের। আগামী 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর পদত্যাগ করতে পারেন অথবা তাদের সরিয়ে দেওয়া হতে পারে। সাথে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ লেনদেন ও নানা ধরনের অনিয়মের যেসব অভিযোগ জমা পড়েছে সেগুলোর তদন্তে বিশেষ টিম গঠন করা হতে পারে। সবচেয়ে বড় যে উদ্যোগটি নতুন প্রসিকিউশন টিম নিতে যাচ্ছে সেটি হলো এই আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া সহ যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো নথিপত্র নতুন করে পরীক্ষা নিরীক্ষা করা হবে।
শুধু পরীক্ষা নিরীক্ষাই করবে না, এসব মামলার রায়ে কোনো অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম। আইসিটির একাধিক সূত্র বলছে, ট্রাইব্যুনালে যে 21টি মামলা চলমান, সেগুলোতে বেশিরভাগ আসামি করা হয়েছে সাবেক অন্তর্বর্তী সরকার কিচেন ক্যাবিনেটের সদস্যের হুকুমে, এমন জনশ্রুতি আছে। এই অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করতে চায় নতুন প্রসিকিউশন। পাশাপাশি দল নিষিদ্ধের বিধান ও সেনা সদস্যদের এই ট্রাইব্যুনালের বিচারের বিধান যুক্ত করা সহ অন্তর্বর্তী সরকার আমলে জারি হওয়া আইসিটি নিয়ে 4টি অধ্যাদেশের গ্রহণযোগ্যতা ও আইনি বৈধতা পর্যালোচনা করবে নতুন প্রসিকিউশন। এসব অধ্যাদেশ ও সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের একটি দল উচ্চ আদালতে চ্যালেঞ্জ করতে পারে, এমন খবর আছে নতুন প্রসিকিউশনের কাছে। তার আগেই আইনি বিষয়গুলো ঝালাই করে নিতে চায় নতুন প্রসিকিউটর ও তার টিম। সংশ্লিষ্টরা মনে করেন, তদন্ত হলে গত 18 মাসে আইসিটির অনেক অজানা কাহিনী বেরিয়ে আসবে। স্বাধীনতার পর 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 প্রণয়ন করে। এর উদ্দেশ্য ছিল পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী রাজাকার আল বদর আল শামসের বিচার হবে। তবে 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এই বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় থমকে থাকে। 2008 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুদ্ধাপরাধীদের বিচার। ক্ষমতায় আসার পর 2009 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার 1973 সালের আইনটি সংশোধন করে এবং 25 মার্চ 2010 সালে আনুষ্ঠানিকভাবে প্রথম ট্রাইব্যুনাল গঠন করা হয়। মামলার সংখ্যা বেড়ে যাওয়ায় 2012 সালের 12 মার্চ দ্বিতীয় আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। 2013 সালের 21 জানুয়ারি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে মৃত্যুদণ্ড প্রদানের মাধ্যমে প্রথম রায় ঘোষিত হয়েছিল এই ট্রাইব্যুনালে। মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং গোলাম আজমের মতো ব্যক্তিদের বিচার হয় এই ট্রাইব্যুনালে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আইসিটিতে নতুন মাত্রা যোগ হয়। রাতারাতি আগের আসামির পক্ষের আইনজীবীরা হয়ে যান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 2024 সালের 5 সেপ্টেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার জামাত ইসলামপন্থী সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। যদিও আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযুক্ত জামাত নেতাদের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম। একই সাথে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনাল। এরপর থেকে তাজুল ইসলাম জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 21টি মামলায় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এই 21টি মামলায় 457 জনের বিরুদ্ধে বিচার চলেছে। আসামিদের মধ্যে 293 জন পলাতক এবং 164 জন কারাগারে রয়েছে। প্রথমে একটি ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চললেও পরে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। দুই ট্রাইব্যুনালে এবছরের 9 ফেব্রুয়ারি পর্যন্ত 24টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। যে 3টি মামলায় রায় ঘোষণা করা হয়েছে, সেগুলোর একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় সাজা কমিয়ে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। গাজীপুরের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 15 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল 2। রাজসাক্ষী হওয়া এক আসামিকে খালাস করে রায় দেওয়া হয় এই মামলায়। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের আরো 34টি মামলা এখন তদন্তাধীন রয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এর মধ্যে রামপুরের ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে হত্যার মামলার বিচার কাজ শেষ হয়েছে। আগামী 4 মার্চ রায় ঘোষণা করা হবে। এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের আমলের হওয়া গুম ও নির্যাতনের বিচার চলছে। বিচারের মুখোমুখি হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক ও বর্তমান কর্মরত সহ মোট 20 জন সেনা কর্মকর্তা মামলার আসামি। পুলিশের একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট 65 জন জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি। অন্তর্বর্তী সরকার আমলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কর্তৃত্ব ছিল তাজুল ইসলামের নেতৃত্বে জামাতপন্থী আইনজীবীদের হাতে। সরকার বদলের সাথে সাথে বদল হয় সেই নেতৃত্বের। গত 24 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদে তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে নতুন নির্বাচিত সরকার। একই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ।
সরকার বদলের সাথে সাথে ট্রাইব্যুনাল নিয়ে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। অনিয়ম, দুর্নীতি, ট্রাইব্যুনাল থেকে তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে। এসব নিয়ে এখন অস্থিরতা, হতাশা বিরাজ করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। একই সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্য, বিবৃতি, একে অন্যের প্রতি অবিশ্বাস, সন্দেহ এবং বিভক্তিও বাড়ছে। রাজনৈতিক মহাদর্শের জায়গা থেকেও কেউ কেউ প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে একে অন্যের প্রতি বিষোদ্গার করছেন। এসব বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি মাত্র দায়িত্ব নিয়েছেন। আনুষ্ঠানিক কোনো অভিযোগ তার কাছে না গেলেও তিনি সার্বিক বিষয় অবগত আছেন। আগামী 15 দিনের মধ্যে প্রসিকিউশনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে আইনগতভাবে সব সিদ্ধান্তই নেবেন বলে জানান তিনি। বর্তমানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সহ 16 জন প্রসিকিউটর কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রসিকিউটর মোহাম্মদ আব্দুস সোবহান তরফদার ও মোহাম্মদ মিজানুল ইসলাম অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার, প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিম, বিএম সুলতান মাহমুদ, মোহাম্মদ শহীদুল ইসলাম সর্দার ও ফারুক আহমেদ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার দায়িত্ব পালন করছেন। এছাড়া সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার দায়িত্ব পালন করছেন 9 জন প্রসিকিউটর। তাজুল ইসলামের বিদায়ের দিনই তিনি এবং প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমের বিরুদ্ধে কিছু অভিযোগ করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। ইতিমধ্যে তাজুল ইসলাম ও মোনার হোসেন তামিম আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেছেন এসব অভিযোগ বিদ্বেষপ্রসূত ও মিথ্যাচার। অন্যদিকে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদের বিরুদ্ধে অন্য পক্ষের করা অভিযোগও সামনে আসে। প্রসিকিউশন টিম থেকে সুলতান মাহমুদকে অপসারণ করতে গত 11 জানুয়ারি আইন ও বিচার উপদেষ্টা বরাবর একটি চিঠি দেন তাজুল ইসলাম। এতে সুলতানের বিরুদ্ধে বেআইনিভাবে ট্রাইব্যুনালের গোপন তথ্য বাইরে সরবরাহ, বিশ্বাস শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ করা, সুপ্রিম কোর্টে নিরাপত্তা প্রহরীকে মারধর ও গুলি করে হত্যার হুমকি, গানম্যানকে নিয়ে তুচ্ছ কারণে যত্রতত্র যাকে তাকে গুলি করার নির্দেশ, স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ আনা হয়। তবে সুলতান মাহমুদের স্ত্রী পাল্টা অভিযোগ করেছেন, পারিবারিক বিষয়ে তাজুল ইসলাম ও হুসেন তামিম তাকে ভুল বুঝিয়ে অভিযোগপত্রে স্বাক্ষর করিয়েছিলেন। ট্রাইব্যুনাল সূত্রগুলো বলছে, প্রসিকিউশন বিএনপি ও জামাত ইসলামের রাজনৈতিক মহাদর্শের জেরে বিবাদে জড়িয়ে পড়েছে। একজন প্রসিকিউটর নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, প্রসিকিউশন পুনর্গঠনের সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিএনপি ও অন্যান্য দলের কয়েকজন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিএনপিপন্থী শীর্ষ আইনজীবীরা ট্রাইব্যুনালে কোনো আইনজীবী প্রসিকিউশনে নিয়োগ দিতে অনাগ্রহ দেখান। জানা গেছে, প্রসিকিউটর সুলতান মাহমুদ বিএনপি পন্থী আইনজীবী হিসেবে পরিচিত। জামাতপন্থী অন্য কয়েকজন প্রসিকিউটরের সঙ্গে তার এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে অনেক আগে থেকেই। প্রসিকিউটরদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযোগ পাল্টা অভিযোগের পর অ্যাডভোকেট তাজুল ইসলাম ও গাজী মোনার হোসেন তামিমের পক্ষে দাঁড়িয়েছেন অন্তত 5 জন প্রসিকিউটর। অন্যদিকে সুলতান মাহমুদের পক্ষে দাঁড়িয়েছেন 5-6 জন প্রসিকিউটর। এর মধ্যে পদ, পদবি ও গাড়ির সুবিধা না পাওয়ার মতো অনুযোগও রয়েছে কয়েকজন প্রসিকিউটরের, যারা সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আইন কর্মকর্তা। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই এসব অভিযোগ চাওয়ার হয় ভাবতে হচ্ছে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে। 2 সপ্তাহের মধ্যে এসব বিষয়ে তদন্ত কমিটি গঠন করার কথা ভাবছেন সরকারের শীর্ষ মহল। বিশেষ করে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। এই অভিযোগকে সরকার খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। সে কারণে ট্রাইব্যুনালে এর মধ্যে যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। এমনিতেই এই মামলার রায় হওয়ার পরপরই এর বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহল থেকে বেশ সমালোচনা হয়েছিল। বিশেষ করে শেখ হাসিনা গুলির নির্দেশ দিয়েছিলেন কিনা সেটির প্রামাণিক দলিল নিয়ে প্রশ্ন উঠেছিল। 24 ফেব্রুয়ারি সাংবাদিকরা নতুন চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান, এরই মধ্যে যেসব মামলার রায় হয়েছে সেগুলো পুনরায় ট্রায়ালে আনার কোনো সুযোগ আছে কিনা। এই প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে যেসব মামলার রায় এরই মধ্যে হয়েছে পর্যায়ক্রমে সেই রায়গুলোর নথি পরীক্ষা করে দেখা হবে। এমনকি বিচার সম্পন্ন হওয়া মামলাগুলোর ফাইলে যদি কোনো অসঙ্গতি বা অনিয়ম পাওয়া যায় সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে। ফর্মাল চার্জ থেকে তদন্ত প্রক্রিয়া সবকিছু পর্যালোচনা করে জাতির প্রত্যাশা অনুযায়ী বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি। একই সাথে যে 21টি মামলা এখন চলমান আছে সেগুলোর এফআইআর থেকে শুরু করে সমস্ত নথিপত্র পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত হয়েছে
সরকারের উপর মহলে। সরকার একটি সূত্র বলছে, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়ো করে সরকার কোনো প্রশ্নের মুখে পড়তে চায় না, কারণ ইতিমধ্যে এই ট্রাইব্যুনালের আগের প্রসিকিউশন টিম নিয়ে সরকারের কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে একটি হলো অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেটের 4 সদস্যের হুকুমে মামলাগুলোতে আসামি কাদের করা হবে সে সিদ্ধান্ত নেওয়া হতো। কিচেন ক্যাবিনেটের সদস্যদের নির্দেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অফিস রুমে বসে কাগজপত্র ঠিক করা হতো। অনেককে মামলায় ফাঁসানোর ভয় দেখানো হতো। এমন প্রেক্ষাপটে 26শে ফেব্রুয়ারি নতুন চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেছেন, তার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দু মাত্র হয়রানির শিকার হবেন না। আবার কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। আবার তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন টিম অনেক বিধি বহির্ভূত সুবিধা নিত, এমন অভিযোগের তদন্তের সিদ্ধান্ত হয়েছে। দর্শক, জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলার বিচারিক প্রক্রিয়ার শুরু থেকেই মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞরা নানা ব্যত্যয় ও ত্রুটির কথা নিয়ে সমালোচনা করে আসছিলেন। তাদেরই একজন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গত 15 মাসে বিনা বিচারে অনেককে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। চিফ প্রসিকিউটর পদের এই পরিবর্তনের ফলে প্রতিহিংসা পরায়ণতার অবসান হবে বলে মনে করেন সারা হোসেন। সূত্রগুলো বলছে, আরও একটি বিষয় নতুন প্রসিকিউশনকে গুরুত্ব দিয়ে ভাবতে হচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতাকে পাশ কাটিয়ে আইসিটি অ্যাক্টকে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, নিজেদের ইচ্ছে মাফিক 4 বার নতুন করে অধ্যাদেশ জারি করেছিল, যার অনেকগুলো উচ্চ আদালতে প্রশ্নের মুখে পড়তে পারে। যেমন দল নিষিদ্ধের বিধান যুক্ত করা এবং সেনার সদস্যের বিচার করা নিয়ে 2টি অধ্যাদেশ কোর্টে চ্যালেঞ্জ হতে পারে শিগগিরই। 12ই মার্চ সংসদ অধিবেশন বসার আগে এসব অধ্যাদেশ নিয়ে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চালাতে চায় আইন মন্ত্রণালয়। ইতিমধ্যে তারা সে কাজও শুরু করেছে। সূত্রগুলো বলছে, আগামী 2 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালের প্রশাসনিক ও আইনগত 2 ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। নামটা দিয়েছেন পুলিশ হত্যাকাণ্ড তদন্ত কবে। আমি সর্বশেষ যেটুকু আমাদের বিজ্ঞ আলোচকের কাছে শুনলাম, আর আপনি যে প্রশ্নটা আমাকে ছুড়ে দিলেন যে তদন্ত কি হবে না বাদ কি বাদ নাকি আসলেই তদন্ত হবে, আপনি এটা প্রশ্ন রেখেছেন। এই ব্যাপারে আমি সুস্পষ্ট কথা বলতে চাই। সেটা হলো, যদি বিএনপি এটার তদন্ত না করে, বিচার প্রক্রিয়া চালু না করে, এই পুলিশ হত্যার বিচার, বিএনপি নিজেই ফেসে যাবে। তারা করবে কিনা আমি এখনো আমার সন্দেহ আছে। যেটা আমাদের বিজ্ঞ আলোচক বললেন যে এটা তারা মুখে বলেছে, এআরে বলেছে, এরা কিন্তু সংসদে বলেনি, তদন্ত কমিটি গঠন করেনি। এই ব্যাপারে আমাদের কিছু সংশয় আছে, থাকতেই পারে, কিন্তু এটা তাদের করতে হবে। যদি আওয়ামী লীগকে যদি নিশ্চিত করা যায়, যে কারণে ছাত্রলীগকে নিশ্চিত করা যায়, পুলিশ হত্যার বিচার আপনি করবেন না। ছাত্র হত্যার জন্য যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তো পুলিশ হত্যা কারা করলো তাদের আপনি খুঁজবেন না? একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আইনকে রক্ষা করবে, যারা আইন বাস্তবায়ন করবে, যারা আইনকে প্রয়োগ করবে, তাদেরকে যদি আপনি জীবনের নিরাপত্তা না দিতে পারেন, তাদের হত্যার বিচার আপনি না করেন, তাহলে বোঝা যাবে যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, হবেও না। সাধারণ মানুষের কি হবে? আপনি যদি পুলিশকে মেরে ঝুলিয়ে রাখলে তার বিচার না করেন বা করতে না চান বা করতে না পারেন, তাহলে তো ওই যে যেটা আমি বলেছি, এটা মুসলেকা প্রধানমন্ত্রী, মুসলেকা সরকার, মুসলেকা সংসদ, তাই পরিণত হবে। কিন্তু আমরা তো চাই না যে এটা যতই নিন্দিত সরকার হোক বা যতই নন্দিত হোক, যতই নিকৃষ্ট নির্বাচনের মাধ্যমে আসুক, তারপরে একটা নির্বাচিত সরকার। আমরা আশা করব তারা এটা তদন্ত করবে। আর এটা যদি তদন্ত না করে, প্রতিবারই এরকম জুলাই সন্ত্রাস হবে, প্রতিবারই পুলিশের উপর হামলা হবে, প্রতিবার পুলিশ মারবে, প্রতিবার শত শত থানা লুট হবে, প্রতিবার মব ভায়োলেন্স হবে। তার চেয়ে বড় কথা, বাংলাদেশে তখন কেউ পুলিশে চাকরি করবে না। এই যে পুলিশ দারোগার যে মেয়ার বিয়ে দেওয়ার গেলে তাদের যে ঘটকেরা যে সর্বোচ্চ রেটে রাখে, সেটাও কমে যাবে। তখন এই চাকরি কেউ করবে না। 20 লাখ টাকা দিয়ে চাকরি কেউ নিতে যাবে না, 10 লাখ টাকা দিয়ে চাকরি কেউ নিতে যাবে না, 5 কোটি টাকা দিয়ে এটা কেউ ট্রান্সফার হইতে যাবে না, তাদের কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না, এমনকি তাদের মেয়েদেরকেও বিয়ে করবে না। এটা সুস্পষ্ট। এটা হলো অনেকের কাছে বক্তব্যটা অনায়াসকর মনে হইতে পারে, কিন্তু এটা সমাজে অর্থনৈতিক প্রভাব পড়বে, সামাজিক প্রভাব পড়বে। কারণ পুলিশের কোনো 5 পয়সা দাম দেবে না। আমাদের এলাকায় একবার কিছু মানুষ পুলিশকে পিটিয়েছিল 1988 সালে। তারপরে থেকে আমাদের গ্রামে, আমাদের অঞ্চলে, আমাদের এলাকায় শৈশবের একটা চল উঠে গিয়েছিল, পুলিশের চাকরি করবে না, আমাকে পিটায়, তোমাকে পিটায়। এই যে কথাটা, এটা ইয়ের কিনা, এটা সত্য। আপনি যদি পুলিশের বিচার না করেন, পুলিশ কাজ করবে না। পুলিশ কেন কাজ করবে? সে আপনাকে রক্ষা দেবে, আমাদের বিশেষজ্ঞকে রক্ষা দেবে, আমাকে সুরক্ষা দেবে। তার নিজেরই তো সুরক্ষার নিশ্চয়তা নেই। আমরা দেখেছি কিভাবে পুলিশকে মঞ্চের মধ্যে বসে, মঞ্চে দায়িত্বরত পুলিশ অফিসারকে লাথি মারে। আমরা দেখলাম
সেই কিকটা আমরা দেখেছি, কিকটা মনে আছে। এই যে জামাত শিবিরের যে ভিপি হয়েছে, নীলক্ষেতের ভিপি, তার মঞ্চ থেকে একটা মেয়ে পোশাক পরা পুলিশকে, দায়িত্বরত পুলিশকে কিক মারলো, সাইড কিক মেরেছে, আমরা দেখেছি। তো এগুলো তো একটা দেশ সম্পর্কে, দেশের গণতন্ত্র সম্পর্কে, সুশাসন সম্পর্কে, দেশের মানুষের মনন সম্পর্কে ভুল মেসেজ যায়, মানে খারাপ মেসেজ যায়, মন্দ মেসেজ যায়, এবং সেটা সত্য। তো এগুলো তো এইভাবে চলতে পারে না আপনি যদি তদন্ত এটা না করে। আমরা জানি যে বিএনপি এটা করতে চাইবে না, কিন্তু বিএনপি কে এটা করতে হবে। যদি বিএনপি এটা না করে, পুলিশের কাছেও তাকে একদিন কৈফিয়ত দিতে হবে, বাংলাদেশের জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে, সংবিধানের মুখোমুখি হতে হবে, তাদের আইনের মুখোমুখি বিএনপি কে হতে। বিএনপি যদি বিচার না করে, সমস্ত হত্যার দায় বিএনপির কাঁধে চেপে যাবে। যেদিন এই বাংলাদেশে পুলিশ হত্যা তদন্ত এবং বিচার হবে, সেদিন বিএনপিও আসামি হয়ে যাবে, যদি তারা এটা না করে। এটা তাদের দায় না, শুধু তাদের দায়িত্ব, কারণ তারা এখন সরকারে। এটা তারা চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। আপনার বোধহয় মনে আছে, বাংলা ভাইকে তারা ফাঁসি দিয়েছিল, শায়েখ আব্দুর রহমানকে ফাঁসি দিয়েছিল। এগুলো কিন্তু তাদেরই লোক ছিল, তারপর তাদের ফাঁসি দিতে হয়েছে, করতে হয়েছিল, এরকম এদের গ্রেপ্তার করতে হবে। যদি তা না করে, আপনি তো পুলিশ ছাড়া তো রাষ্ট্র চালাতে পারবেন না, আপনি তো সেনাবাহিনীকে আরো 17 মাস রাখতে পারবেন না, তাহলে তো এটা নির্বাচিত সরকার হবে না, তাহলে তো এটা গণতান্ত্রিক সরকার হবে না, তাহলে তো সেটা সেই আমাদের আমাদের ভাবির ছেলেদের সরকার থাকলো, আর ডক্টর ইউনূসের, আদম ব্যাপারী ইউনূসের সরকার থাকবে। তাহলে তো আর এই মুসলেকা সরকারও থাকবে না তখন। এটা আমি তো অন্তত মুসলেকা সরকার বলেছি, সেটাও তো থাকবে না। মুসলেকা প্রধানমন্ত্রী বলছি, সেটাও থাকবে না, যদি এখনো সেনাবাহিনীতে দেশ চালায়। আপনাকে পুলিশকে দিয়েই দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, নিরাপত্তা দিতে হবে, সুরক্ষা দিতে হবে, সুরক্ষা নিতে হবে। তো এই পুলিশের হত্যার যদি আপনি বিচার না করেন, এর তার মানে আপনি সাথে দায়ী। তো আপনি কি পুলিশকে পুলিশ মনে করছেন এতই বোকা, পুলিশ ছেড়ে দেবে? বাংলা ওই যে আমরা শুনতাম না যে পুলিশ লীগ, পুলিশ লীগ, বাংলাদেশে তখন একটা পুলিশ লীগ তৈরি হবে ভিতরে ভিতরে, তারা টেরই পাবে না। বিএনপি এটা দায় থেকে তাকে করতে হবে, তার দলের লোক জড়িত, আমরা জানি। তার দলের লোক বলেছে, ওই যে আজকে আমার এক ভাবির পোলা বলছে যে পুলিশ হত্যা তারা করে নাই, বিএনপি করছে। মানে চোরের সাক্ষী এখন গাইড কাটা নিজেরাই দিতেছে, নিজেরাই সাক্ষী দিতেছে। মানে আপনাকে তদন্ত করতে হবে না, কষ্ট করে আপনাকে এদেরকে রিমান্ডও নিতে হবে না, তারাই বলে দিচ্ছে। বিএনপি বলতেছে এরা করেছে, এরা বলছে বিএনপি করেছে, বিএনপিরও কিছু অংশ অবশ্যই জড়িত। সে প্রকাশ্য বলেছে এনায়েতপুরে সে জ্বালিয়ে দিয়েছে, সেই ভিডিও এখন আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে বিএনপি তো কম ছিল, এদের মধ্যে বেশি ছিল। আবার বিএনপি একসময় দাবি করেছে এই আন্দোলন তারাই করিয়েছে, পৃষ্ঠপোষকতা তারাই দিয়েছে। আমার ভাবির ছেলেরা বলছে, তারপরে আপনার আদম ব্যাপারী বলছিল যে মাস্টার মাইন্ড হচ্ছে ঠান্ডা মাহফুজ, কিন্তু পরে বিএনপির নেতারা বলছে না, তারেক রহমান এগুলো করিয়েছে। সেই হিসেবে তো পুলিশ হত্যার বিচার তারা করবে না, আমরা জানি। কিন্তু আইনের স্বার্থে, সুশাসনের স্বার্থে তাকে এই মামলার তদন্ত করতে হবে। এবং শুধু তদন্ত করলে হবে না, যারা পুলিশ হত্যা করেছে, শুধু পুলিশ না, ছাত্রদেরকে হত্যা করেছে স্নাইপার, পুলিশের কাছে তো স্নাইপার থাকে না, সেই বিচার আপনাকে করতে হবে। যদি আপনি তা না করেন, তাহলে এটা মুসলেকা প্রধানমন্ত্রী বা মুসলেকা সরকার বা মুসলেকা নির্বাচনের মুসলেকা সংসদ হিসেবে এটা বিবেচিত হবে, তো নির্বাচিত সরকার হিসেবে এটা বিবেচিত হবে না। আমি তো বললাম যে পুলিশ তো এমনি এমনি কাজ করবে না, পুলিশ তো আঙুল চুষবে না, নই বা কটকটি খাবে না, শনপাপড়ি খাবে না বসে বসে। পুলিশের তো এত ঠেকা পড়ে নাই যে আপনি তার থানা জ্বালিয়ে দিবেন, তাকে মেরে ফেলবেন, আর আপনাকে সুরক্ষা দিবে, এত দায় পড়ে নাই তো। আর আমার ভাবির পোলারা বলছে আন্দোলন করবে, এটা মানবে না। আর এক ভাবির পোলা কিন্তু বলছে তারা চলে যাবে, বলে নাই পালায় যাব, বলছে যে তদন্ত শুরু হলে দেশ থেকে চলে যাবে। সে আবার নাকি এমপিও শুনেছি। তো এমপি সাহেব এত জনপ্রিয়, এত বড় বিপ্লবী নেতা, পালায় যেতে চাই কেন? আর ওই যে আমার আরেক ভাবির পোলা, যারা এখন আগে আগে গাল ছিল দাঁতের সাথে মিশানো, পেট ছিল পিঠের সাথে মিশানো, পশ্চাৎ দেশও ছিল না চর্বি, সে এখন বলেছে যে সে আন্দোলনে নামে। তো আন্দোলন ডাক দিতে বলেন তাকে, আন্দোলন ডাক দিতে বলেন, আমরা একটু দেখি ঢাকা শহরের নেরিকুত্তারাও তাদের পক্ষে আসে কিনা, রাজুতে যায় কিনা, বাতিল মোকারে যায় কিনা, আমরা একটু দেখি। আর তাদের তো ভয় কেন? তারা যদি মনে করে বিএনপি এর জন্য দায়ী, তাহলে তারা তো তারা তো আর ওই বিচার চাওয়ার কথা যাতে বিএনপি ফেসে যায়। তাদের না তো যত গুসা রাগ এখন বিএনপির উপরে। তারা না বলছে নির্বাচনে তাদের হক দেয় নাই, আসলে তাদের সব বাস্তবায়ন করতে দেয় নাই বিএনপি, এই জন্য বিএনপির উপরে তারা খেপা। তাদেরই তো উচিত এই তদন্ত করতে দেওয়া, যাতে বিএনপি জেল হয়, পার্টি হয়। তাদের তো হ্যাঁ করার কথা। আর ওই যে আমার ভাবির মাইয়া পারুল ফারুল নাকি কি যেন বলছে, এরা 2 দিনের বৈরাগী, ভাতের কয় অন্য। এদেরকে একজনের রাজনৈতিক মুসলমানই হয় নাই, তারা জাতীয় নেতা, বিপ্লবী নেতা, তারা হয়ে গেছে এই দেশের এমপি, উপদেষ্টা পরিষদে মন্ত্রী পদমর্যাদায় তারা ছিল, এবং এখনো জাতীয় নেতা হয়ে আছে। আমাদের হাসিও আসে, কাশিও আসে, আর কিছু বললাম না। তো এই যে আমাদের এদের যে পরিণতি, এরা জানে এদেরকে জেলে যেতেই হবে, এদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। এরা এখন ভয়ে কাঁপছে, এবং কাঁপছে, এরা আতঙ্কে আছে। এরা এখন জুজুর ভয়ে না, এরা এখন পুলিশকে যদি এই পুলিশের এই হত্যা যদি বিচার আপনি না করেন, তাহলে বাংলাদেশের পুলিশ ভিন্নভাবে এর বিচার কিন্তু তারা করবেই। বিএনপিও টের পাবে না, কারণ পুলিশ একটা প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। আমাদের জামালপুরের ভাষায় খুব একটা খারাপ কথা আছে, এখন আপনার এখানে এটা অ্যালাউ করবেন কিনা আমি জানি না, অনুমতি দিলে আমি
তাহলে ভদ্রভাবে বলবো, একটু একটু রং দিয়ে তাহলে বলি, মানে একটা সহজে আমাদের জামালপুরের ভাষায় আছে যে পুলিশ যদি তোমার মায়ের ডট ডট হয়, পুলিশ তোমার সুযোগ পেলে ছাড়বে না। এটা আমাদের জামালপুরে সবাই জানে, আন্ডা বাচ্চারাও জানে। পুলিশের সাথে যতই খাতির আপনার থাকুক, পুলিশ তার নিজের সাথে কাজ করবে, ছাড়বে না। পুলিশ যদি মায়ের ডট ডট হয়, তারপরেও যদি আমাকে না ছাড়ে, তাহলে এই ভাবির পোলাদের কেন ছাড়বে? কেন ভাবির মাইয়াদের ছাড়বে? কেন যারা পুলিশের থানা জ্বালিয়ে দিয়েছেন তাদের ছেড়ে দেবে পুলিশ? আর কেন আপনি ছাড়বেন? বাংলাদেশের সংবিধান কি এদের ছাড় দিতে বলে? আপনি কেন বিচার করবেন? একটা ফৌজদারি অপরাধ তো কোনোদিন তামাদি হয় না। আপনি আজ করেন না, 10 বছর পরে করতে হবে। বিএনপি যদি এই বিচার না করে, বিএনপি কে তো কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই বিএনপির বিচার না করার জন্য বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী ফেসে যাবে, প্রধানমন্ত্রী মুসলেখা প্রধানমন্ত্রী ফেসে যাবে, তারপরে মহাসচিব ফেসে যাবে, বিএনপির নেতারা ফেসে যাবে, যদি আগামীতে কোনোদিন পুলিশের বিচার যদি বিএনপি শুরু না করে। অন্তত যেটা বললেন যে বাংলা ভাইদের তারা ফাঁসিতে নেই, কিন্তু মামলাটা করেছিল, অ্যারেস্ট করেছে, ওইটাও যদি না করে বিএনপি ফেসে যাবে। তাই তার নিজের বেদনা, নিজের দায়িত্বে তাকে এটা করতে হবে। বিএনপি বাধ্য। আইনের শাসন, আপনি পুলিশ মেরে ফেলবেন, কেন বিচার করতে দিবেন না? ওয়াই? তাহলে ছাত্র হত্যার বিচার কেন হবে? যদি আপনি পুলিশ মারা ওটা রাষ্ট্রদ্রোহ অপরাধ, সেটা যদি আপনি মাপ পাইতে পারেন, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কেন বিচার করতে চান? কেন আওয়ামী লীগের নেতাদের আপনি কোনো মামলা দিয়ে রাখছেন যে তারা হত্যা করেছে? আপনি ছাত্র মারা হারাম আর পুলিশ মারা আরাম, তাই না? বদমাইশির আর জায়গা হবে না। বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি যে আমার মতন অনেকেই মনে করছিলেন অন্তর্বর্তী সরকারে যারা বসছেন তারা খুবই ভালো মানুষ, ইভেন তারা আগামী দিনের সরকারের জন্য একটা দৃষ্টান্ত রেখে যাবেন। কোনটা? যে কোনো মন্ত্রী এমপি তাদের অথবা তাদের পিএস এপিএস অথবা তাদের আত্মীয় স্বজন কারোর বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ আসে তাহলে সেই মন্ত্রী পদত্যাগ করবেন। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উপদেষ্টা নাহিদ ইসলাম, স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে ক্ষমতায় থাকাকালীন অনেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলো, কিন্তু তারা চেয়ারের মধ্যে কামড় দিয়ে বসে রইলেন। ভাই, 18 মাসের একটা চেয়ার যদি ছাড়তে ইচ্ছে না হয়, এই মানুষগুলো আশা করে বিএনপি আওয়ামী লীগ যখনই যারা ক্ষমতায় আসবে তারা পদত্যাগ করবে, তারা দুর্নীতি মুক্ত হবে। 18 মাসে দুদকের সার্ভার ফাইটায় যাচ্ছে। 18 মাস পরে যখন বিএনপি সরকার গঠন করলো, সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ। খুবই চাঞ্চল্যকর তথ্য। আমরা দেখছি যে গণমাধ্যমগুলো বলছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ী যে অন্তর্বর্তী সরকার আছেন তাদের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে, অর্থাৎ দুদকের কাছে। দায়িত্ব ছাড়ার ঠিক 1 সপ্তাহের মধ্যেই এ সকল উপদেষ্টাদের বিরুদ্ধে এসব লিখিত অভিযোগ জমা পড়েছে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড ভাঙবে। ভাবা যায়। অধিকাংশ অভিযোগে অভিযোগকারী যারা আছেন তারা নাম প্রকাশ করেননি, তবে কয়েকটি অভিযোগে অভিযোগকারীরা আবার তাদের নাম পরিচয় উল্লেখ করেছেন। দুদক সূত্র বলছে, দুদক অন্য সব অভিযোগ যেভাবে যাচাই করে আপনার এইসব অভিযোগও একইভাবে তারা যাচাই করবে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবির নির্বাহী পরিচালক এবং ডক্টর যিনি আছেন ইফতেখারুজ্জামান, তিনি বলছেন কেউই আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র বলছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা আছে। এসব অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রামীণ টেলিকম কর্মচারীদের। গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্টি করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করেছেন তার বিবরণ তুলে ধরেছেন। এই অভিযোগে বলা হয়েছে আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্টের একমাত্র কাজ হলো ডক্টর ইউনূসের পরিবারের দেখাশোনা করা। তিনি ক্ষমতায় থাকতেও রাষ্ট্রীয় টাকা খরচ করে তার মেয়ে গোষ্ঠী টুষ্টি তাদেরকে নিয়ে ঘুরতেন, আবার তার পরিবারের সদস্য যারা আছেন তাদের খুব বড় বড় পোস্ট পদবি দিয়েছিলেন। এভাবে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া এখানে উনি বিদেশেও অর্থ পাচার করেছেন অভিযোগ আছে। আর উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে দুর্নীতি এবং অর্থ পাচারের প্রায় 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মামলা বাণিজ্য। আওয়ামী লীগের অনেক বড় বড় কয়েকজন নেতা তারা যখন